শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে লন্ডনের দিকে, কারণ সেখানে ভারতীয় হাই কমিশনে মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করেন। আর তারপর সেই বৈঠকের পর কি বার্তা তিনি দিয়েছেন, ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যের দু দেশের সুসম্পর্কের কথা তিনি উল্লেখ করেছেন। বাংলায় আরো বেশি করে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর। কলকাতা লন্ডন উড়ান পরিষেবা চালুতেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে ভারতীয় হাই কমিশনে মুখ্যমন্ত্রীর বার্তা। আমরা জানি লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মতে কলকাতার সঙ্গে লন্ডনের অনেক মিল রয়েছে। দুই শহরই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা নিয়ে চলে। ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যর হাত ধরে ব্রিটেনের সঙ্গে বাংলার কয়েকশো বছরের সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Calcutta is the cultural capital of India, and now it became the main job destination, investment hub, skill hub, women empowerment hub, education hub, small scale industry hub, sports hub, everything. I think our BGPS has produced a good result, and I am grateful to all the partner countries, including UK. You were our partner countries, and you gave us a lot of support. And you'll be happy to know that Bengal is number one in India for ski industry, and Bengal is number one in small scale industry. পূর্ব ভারতের সেরা মেডিকেল কলেজ এসএসকেএম গবেষণায় সেরা স্বীকৃতি কলকাতা মেডিকেল কলেজের। আইসিএমআর এর মূল্যায়নে সেরা গবেষণা কেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ। চিকিৎসা গবেষণায় পূর্ব ভারতে দ্বিতীয় স্থান এসএসকেএম এর। 5টি বিষয়ের উপর ভিত্তি করে আইসিএমআর এর এই মূল্যায়ন। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমি অত্যন্ত খুশি যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর পূর্ব ভারতে কলকাতা মেডিকেল কলেজকে সেরা গবেষণা প্রতিষ্ঠান বলে ঘোষণা করেছে। এসএসকেএম হাসপাতাল রয়েছে দ্বিতীয় স্থানে। সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি বাংলায় দেশের অন্যতম সেরা স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো রয়েছে, আর এই স্বীকৃতি আমার এই বিশ্বাসকে দৃঢ় করলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিচারপতির বাংলো থেকে বিপুল টাকা উদ্ধার, আর এই নিয়ে সোমবার সংসদ গরম। কক্ষের বাইরে এবং ভিতরে সরব হয়েছেন বিরোধীরা। পাল্টা বিরোধীদের জবাব দিয়েছে বিজেপি। শাসক বিরোধী দুই পক্ষের সঙ্গে বৈঠক রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। মানুষ দেখুক, যাদের হাতে বিচার ব্যবস্থা রাশ রয়েছে তাদের হাতে, তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার কি করুণ অবস্থা। গত 14ই মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোয় আগুন লাগে। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। তখনই বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। সব 500 টাকার পোড়া নোট। কিন্তু বিচারপতির বাড়িতে এত নোট এলো কিভাবে? অনেকেই বলছেন কোন সাধারণ মানুষ বা ব্যবসায়ী কিংবা নেতার বাড়িতে এত টাকা উদ্ধার হলে তো ইডি সিবিআই দৌড়ঝাঁপ শুরু হয়ে যেত। এখন কেন তা হচ্ছে না? বিচারপতি বলেই কি ছাড়? এই ইস্যুতে সংসদ সোমবার গরম হয়ে ওঠে। মানুষ দেখুক, যাদের হাতে বিচার ব্যবস্থা রাশ রয়েছে তাদের হাতে, তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার কি করুণ অবস্থা। বর্তমানে যে সরকার আছে, এই সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। আজ পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি। যদি সে সত্যিই দোষী থাকে তাহলে ইমপিচমেন্ট হবে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায়কে দেওয়া রিপোর্টে পুলিশ জানায়, বিচারপতির বাংলোর স্টোর রুমে 3-4 বস্তা আধপোড়া নোট পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, টাকা উদ্ধারের ঘটনায় আরো গভীর তদন্তের প্রয়োজন। বিচারপতি ভার্মার দাবি, তিনি বা তাঁর পরিবারের কেউ স্টোর রুমে টাকা রাখেননি। তাঁর মতে সবাই যেতে পারেন এমন জায়গায় টাকা লুকিয়ে রাখার ধারণাটাই তো অবাস্তব। বিচারপতি ভার্মার এও দাবি, বাংলোয় তাঁর বসবাসের জায়গা এবং স্টোর রুম একেবারে আলাদা, মাঝে রয়েছে পাঁচিল। এসবের মাঝেই রবিবার বিচারপতি ভার্মার বাংলোর সামনে থেকে পোড়া নোট উদ্ধার হয়। এতে নতুন করে তৈরি হয় বিতর্ক।
বাড়ির সামনের যে কুড়া রয়েছে সেখান থেকে এই 500 টাকার যে ঝলসানো নোটের অংশ সেটা আমাদের হাতে এসে পৌঁছালো কিভাবে। বাংলোয় নোট উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসতেই বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, আধপোড়া নোট উদ্ধারের ঘটনা চাপা দিতেই কি বিচারপতিকে এভাবে বদলি? শেষমেশ এই ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আপাতত বিচারপতি যশবন্ত ভার্মাকে বিচার বিভাগীয় কোনো কাজ করতে হবে না বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এতে বিতর্ক থামছে না। এদিন যেমন পারদ চড়ে সংসদে। প্রতিদিন জুডিশিয়াল কনফিডেন্স ইজ বিং ইরোডেড। হাইকোর্ট জজ রিজাইন করে পলিটিক্সে জয়েন করে ক্যান্ডিডেট হচ্ছে, সিজিআই রিটায়ারমেন্ট করে মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে, সিজিআই রিটায়ারমেন্ট করে গভর্নর হচ্ছে। আমাদেরও তো মনের মধ্যে সন্দেহ লাগে কোন জজ কোন কালার, হোয়াইট, ব্লু, স্যাফরন। যেই জুডিশিয়ারির উপরে মানুষের সমস্ত বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসে আঘাত লাগলে কিন্তু মুশকিল হয়ে যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এখানে যার চাকরি ছেড়ে তিনি জাজের চাকরি আরামে আরো কয়েক বছর করতে পারতেন, সেই চাকরি স্যাক্রিফাইস করে উনি এখানে এসেছেন জনগণের হয়ে লড়াইয়ের জন্য। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের কৃপায় আসেননি উনি। তো উনি জনগণ ভোট দিয়ে পাঠিয়েছেন। তো জনগণের ভোটে যদি একজন উকিলবাবু তিনি আসতে পারেন, তাহলে একজন বিচারক আসতে পারবেন না কেন? এদিন শাসক বিরোধী দুপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতির বিরুদ্ধে এফআইআর রুজুর আর্জি জানিয়ে দায়ের হয়েছে মামলা। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন ম্যাথিউজ নেদুমপাড়া নামে এক আইনজীবী। সব মিলিয়ে প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার উপর, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখন দেখার এই তদন্ত রিপোর্টে চূড়ান্ত কি উঠে আসে এবং এই পোড়া নোটের আসল সত্য কি সত্যি বেরিয়ে আসে কিনা। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। শুভেন্দুর হাতে পুলিশের আঁচড়, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার। ধস বিপর্যস্ত হাওড়ায় বেলগাছিয়ায় যান শুভেন্দু অধিকারী। এলাকায় ঢুকতে পুলিশে বাধার অভিযোগ বিরোধী দলনেতার। তারপর দুপক্ষের ধস্তাধস্তি হয়, সেই ধস্তাধস্তিতে সাময়িক উত্তেজনা ছড়ায়, আর এরপরই পুলিশের আঁচড়ে রক্তাক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতার। গোলাম মুর্তেজা মারলো, কি করেছে দেখুন, কি করেছে দেখুন, রক্ত বের করে দিয়েছে দেখুন রক্ততে তার প্রভাব। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট। হাওড়ার বেলগাছিয়া থেকে বিধানসভায় ফিরে আসেন শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছয় চিকিৎসক দল। দেখুন, হাওড়ার বেলগাছিয়া থেকে বিধানসভায় তারপর ফিরে আসেন শুভেন্দু অধিকারী, আর ঠিক তারপরেই অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছয় চিকিৎসক দল। আর এরপর চলে বিরোধী দলনেতার চিকিৎসা। আর এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। পুলিশকে নিশানা বিরোধী দলনেতার, পাল্টা জবাব তৃণমূলের। কর্মীরা মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি? পুলিশ গুন্ডা তো। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো রিট নেই, সেদিন বারুইপুরে করেছে আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। গোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরো উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। এদিন দুপুরে হাওড়া পুরসভার ধস বিধ্বস্ত এলাকায় যান শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার ও ট্রিপল বিলি করেন। পরিস্থিতির জন্য পুরসভাকে দায়ী করেন শুভেন্দু অধিকারী। সরকার কিছু করেনি,
সরকার দায়ী। এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া, হাওড়া ওল্ড সিটি 500 বছরের পুরনো, কলকাতার থেকেও প্রাচীন। এখানে যে যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি, মিথেন গ্যাস বেরোচ্ছে। এখানে মানুষগুলো কিভাবে আছে, এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আর এরপর শুভেন্দু অধিকারী ফেরার সময় গো ব্যাক স্লোগান চলে।